সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, শুধুমাত্র গ্লোবালি নয়, বাংলাদেশেও কিন্তু হৃদরোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি বিশ্বজুড়ে চিন্তা করি যে যত ধরনের রোগ সংক্রান্ত মৃত্যু হয় তাদের মধ্যে 1 নম্বরে হচ্ছে হৃদরোগের কারণে যে মৃত্যুগুলো হয়। এবং বাংলাদেশে প্রতিদিন প্রায় 562 জনের মতো মানুষ কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। আজ আমরা এমন বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তরুণদের মধ্যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কেন এত বেশি হচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার আশরাফুল আলম সুমন 1985 সালের সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও ধন্যবাদ। বাংলাদেশে বিশেষ করে যারা তরুণ, তাদের মধ্যে এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বা ঝুঁকিটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এর পেছনে মূল কারণটা আসলে কি? ইন্টারন্যাশনালি যেসব গবেষণা হয়েছে এগুলো থেকেও দেখতে পারতেছি যে ইয়ং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও এটা অনেক মাত্রা আগে থেকে চোখে পড়তেছে। এটাকে অনেকগুলা কারণ তো আছেই, যেগুলো আমরা অলরেডি জানি। আরও কিছু কারণ আছে যেগুলা অল্প বয়সের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি। আসলে মানে সাপোজ খুব কম বয়সে কেউ বললো যে বুকে ব্যথা করতেছে, আমরা কিন্তু বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখি না, অথবা তার কিছু কারণ আছে সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি না। এখন কিছু কারণের মধ্যে কিন্তু কিছু হচ্ছে জেনেটিক্যালি, যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, আর কিছু আছে আমরা অ্যাকোয়ার্ড করতেছি মানে ডে টু ডে লাইফের কারণে। তো এখন যেগুলো জেনেটিক্যালি, যে বাবা মার কারণে আমার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, অথবা এই আগে ডায়াবেটিসের ঝুঁকি ছিল না, এখন দেখা গেছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আর্লি এজে ডায়াবেটিস আছে, এটার সংখ্যাও অনেক বাড়তেছে। সাথে প্রেশারের সমস্যা ছিল না, আর্লি এজ মানে বয়সটা এখনও 30-40 হয় নাই, প্রেশারের ওষুধ খাচ্ছে। বয়স 30-40 হয় নাই, একটা ওবেজ অবস্থা নিয়ে সে ঘুরতেছে। সাথে ফ্যামিলি হিস্ট্রি তো আছেই। আরও কিছু কারণ আমরা মনে করি, যেমন কারো ফ্যামিলিয়ালি হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে, ফ্যামিলিগতভাবে সে রক্তের চর্বিটা বেশি থাকে। আবার কারো কারো স্মোকিংয়ের হ্যাবিটটা আগে ছিল না, এখন বেশি। কারো কারো অ্যালকোহল প্রবণতাটা অনেক বেশি। ড্রাগ অ্যাবিউজ অর্থাৎ মাদকের প্রবণতাটা কিন্তু আমাদের এই যুবক সমাজে অনেক বেশি। এই ড্রাগ অ্যাবিউজ এগুলো কিন্তু সরাসরি হার্ট অ্যাটাকের জন্য দায়ী। এর সাথে সাথে আরেকটা বিষয় আমি ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের দেশেও আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন স্ট্রেসের বিষয়টা, আমাদের ইয়ং সমাজ কিন্তু মারাত্মক স্ট্রেসফুল কন্ডিশনে থাকে। ওভার দ্য নাইট কিন্তু তারা ঘুম স্লিপের বিষয়টা খুব নেগলিজেবল বিষয়। রাত 2টা-3টার আগে কেউ ঘুমাই না। এই যে স্লিপ প্যাটার্ন চেঞ্জ হওয়া, স্ট্রেসে থাকা, সবসময় একটা অ্যাগ্রেসিভ লাইফ লিড করা, তার মধ্যে একটা পোর্শন আবার সেডেন্টারি লাইফ লিড করে। এক্সারসাইজ বলতে মোবিলিটি খুব একটা নাই বললেই চলে। আলটিমেটলি সব কটাকে একসাথে যদি আপনি ধরেন, তখন একটা পোর্শন অফ পিপল এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন যদি আমি আলাদা করে বলি, সাপোজ মেল ফিমেল, কিন্তু আপনি দেখবেন না যে ফিমেল পার্সনদের কিন্তু ইউজুয়ালি প্রি মিনস্ট্রুয়াল এজে হার্ট অ্যাটাকটার ঝুঁকি অনেক কম। ইউজুয়ালি যারা আমার মায়েরা একটু পোস্ট মেনোপোজাল, মাসিক যাদের বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি মেল পার্সন ফিমেল সমান। আর প্রি মিনস্ট্রুয়াল এজ যাদের নিয়মিত মিনস্ট্রুয়েশন চলতেছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু একটা মেল পার্সন থেকে অনেক কম। কিন্তু এখন দেখবেন যে এই এজেও আমরা অনেক ফিমেল পার্সনকেও পাচ্ছি যারা সিভিয়ার হার্ট অ্যাটাক নিয়ে আসতেছে। স্বাস্থ্য ঝুঁকি হার্টের ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে, এবং অনেকে বাইপাস করতেছে, রিং স্টেন্টিং করে সমাধান করতেছে। কিন্তু এই সমাধানের পিছনের যে চ্যাপ্টারটা, এগুলো আমরা কিন্তু খুব সিরিয়াস না। তো আমাদের যুব সমাজ বা যারা স্টুডেন্ট লাইফে আছে বা চাকরি শুরু হয়েছে 30-40 এজে আছে, যার ফ্যামিলিগত রিস্ক ফ্যাক্টর আছে, অথবা নিজেই কোনো একটা রিস্কে আছে, অথবা রক্তের অনেক সমস্যা থাকে যেগুলো জন্মগতভাবে হয়ে থাকে, আমরা এগুলোকেও খুব একটা নোটিফিকেশন আনি না। তার মানে হৃদরোগ হওয়ার পেছনে স্ট্রেস যদি থাকে, অনিয়মিত ঘুম যাদের থাকে, এবং আপনি স্মোকিং এর কথা বলছিলেন। বুকে ব্যথার 65% ইন্টারন্যাশনালি কজ হচ্ছে অ্যাংজাইটি। এই বুকে ব্যথা নিয়ে আসতেছে যারা আসলে স্ট্রেসের কারণে।
হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এমনকি ইনস্ট্যান্ট যে আমাদের ইনিশিয়ালি আরেকটা কাজ কিন্তু বর্তমানে হচ্ছে, যেটা আপনি খেয়াল করে থাকবেন, যে বলি আমরা সাডেন কার্ডিয়াক ডেথ। ইয়ং হার্ট অ্যাটাক যেমন একটা আমরা পরিচিত না, সাডেন কার্ডিয়াক ডেথরাও কিন্তু আমরা পরিচিত না। কীরকম সেটা, যে বুকে ব্যথা হয়েছে মারা গেছে। আমাদের বন্ধু বান্ধবে কিন্তু এরকম হিস্ট্রি আছে, যারা আমাদের বন্ধু বান্ধব বয়স অ্যাভারেজে 40-42 এরকম, তার চেয়ে কম বয়সে অনেক আমরা শুনি যে আমার ওই রুগীটা এই অবস্থায় বা এই বয়সে তার এই বুকে ব্যথা নিয়ে সে মারা গেছে, বা এই বয়সে সে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সাডেন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকলে কি ধরনের সাইন সিমটম থাকলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত? হোজ ইজ ইন অর রিক্স, মানে কোন পার্সনটা রিক্সের মধ্যে আছে, কে আপনাকে ফলো আপ করা উচিত, কাকে চিন্তা করা উচিত যে সে একটা ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি তার আছে। এক নম্বর হবে যাদের ডায়াবেটিস আছে, সে অবশ্যই একটা ফলো আপে থাকবে, যে মনে করবে যে আমি তো ফিউচার একটা কার্ডিয়াক পেশেন্ট। সেটা ব্রেন স্ট্রোক হতে পারে, কিডনি ড্যামেজের পেশেন্ট হতে পারে, বাট সবগুলো প্রসেস কিন্তু সেম। যেই প্রসেসে হার্ট অ্যাটাক হবে সেই প্রসেসে কিন্তু ব্রেন স্ট্রোক হবে। সেই জন্য ডায়াবেটিস থাকলে সে ডেফিনেটলি কেয়ারফুল একটা সিচুয়েশনে থাকবে। বয়স কম যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কেয়ারফুলি মেনটেন করতে হবে। প্রেশার যাদের আছে বয়স কম, তারা এটা খুব কেয়ারফুলি প্রেশারটাকে মেনটেন করবে। সাথে এই জিনিসগুলো তো সে মেনটেন করতে পারবে। ফ্যামিলিগত যে বিষয়গুলো এগুলো তো মেনটেন করতে পারবে না। জেনেটিক যে বিষয়গুলো আছে, যে বাবা মার হার্ট অ্যাটাক আছে তারও হার্ট অ্যাটাক আছে, যেটা মেনটেন করতে পারবে। আরেকটা জিনিস ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে ফ্যামিলিয়ার হাইপার কোলেস্ট্রলিমা। ফ্যামিলিতে কারো কোলেস্ট্রল হিস্ট্রি আছে, আপনি টেস্ট করে যদি দেখতে পারেন যে আপনার মধ্যে প্রবণতাটা আছে, তাহলে আপনি একটা ফলো আপে থাকেন। আরেকটা বিষয় হলো যারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, মনে করেন কারিকুলাম বলতে আমি বোঝাচ্ছি যে যেগুলোকে আমরা রুটিনলি ইউজ টু না। যেমন একটা বললাম স্ট্রেসের সাথে ধরেন স্মোকিং, অ্যালকোহল, আপনার লাইফের স্টাইলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কীভাবে আপনি জীবনযাপনটা করতেছেন, এর সাথে সাথে আপনাকে যে জিনিসটা যোগ দিতে হবে ড্রাগ ইউজের বিষয়গুলো। এই সবকটা বিষয় যদি আপনার ফ্যামিলিয়ালি হিস্ট্রি থাকে, এগুলোর সাথে যোগ হয়, তখন কিন্তু অনেক অ্যাগ্রেসিভলি আপনার একটা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থেকে যাবে। সেটা হইতে পারে এখনই না হয়ে 5 বছর দেরি হইতে পারে, কিন্তু একটা আর্লি এজ 40 to 50 মধ্যে কিন্তু অনেকেরই হয়ে যাচ্ছে এগুলো। সেই ফলো আপটা আসলে কত বছর বয়স থেকে আসলে শুরু করা উচিত? 25, 30, 35? ফলো আপটা শুরু করবেন যখন দেখবেন যে আপনার মধ্যে ডায়াবেটিস, আপনি কনফার্ম হয়ে গেছেন আপনার ডায়াবেটিস আছে, আপনি ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ খাচ্ছেন, এগুলো ক্ষেত্রে। এখন তো অনেকের মধ্যে কিন্তু প্রি ডায়াবেটিস দেখা দিচ্ছে। হ্যাঁ, প্রি ডায়াবেটিস দেখা যাচ্ছে। আরেকটা বিষয় ধরেন যে তার মধ্যে কিছুই নাই, কিন্তু তার মধ্যে ফ্যামিলি যেহেতু হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, সেক্ষেত্রে অনেকরা আমরা খুব এক্সক্লুসিভ পরীক্ষাগুলো কিন্তু অ্যাডভাইস করে থাকি। আমরা যদি মনে করি, দেখা গেছে তার ভাই 30 to 40 এজে হার্ট অ্যাটাক হয়েছে, উনিও রিক্সে আছে মনে করতেছে, আমরা কিছু টেস্ট কিন্তু অগ্রিম করতে পারি, যে টেস্টগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ওনারও ফিউচারে একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। যেগুলোতে আমরা জন্মগত বললাম যে জেনেটিক, এই জেনেটিকের সাথে কিছু প্রোটিনের বিষয় আছে। দেখা গেছে অনেক আমাদের রোগীর মধ্যে ওনার এই প্রোটিনগুলা শরীরে অভাব আছে। যখন অভাব থাকবে তখন রক্ত জমাট বাঁধার প্রবণতাটা বেশি থাকবে। এদের ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু কেয়ার নেওয়ার একটা ব্যবস্থা করতে পারি, যেমন প্রোটিন সি আছে, প্রোটিন এস আছে, অ্যান্টিথ্রম্বিন 3 আছে। এই টেস্টগুলো হচ্ছে আপনার একটা প্রোটিন শরীরের, এগুলোর অভাব হলে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা বেড়ে যায়। তো এই টেস্টগুলো আমরা অনেকের ক্ষেত্রে করতে পারি। অনেকের হার্ট অ্যাটাক করার পরেও আমরা করে থাকি। কেন? অল্প বয়স সাপোজ মনে করেন বয়স 35, উনি একবার হার্ট অ্যাটাক করলো, আমরা স্টেন্টিং করে দিলাম, তারও দেখা গেছে 1 বছর পর আবার উনি হার্ট অ্যাটাক। তার মানে এই এক তো হলো হার্ট অ্যাটাক হওয়ারই কথা না, আরেক হলো 1 বছর পর আবারও সেকেন্ড টাইম হার্ট অ্যাটাক। তখন এই টেস্টগুলো কিন্তু আমরা করে থাকি। কেউ আছে প্রিকশন হিসেবেও এই টেস্টগুলো করতে পারে। যে আমি তো আপনি যে টেস্টের কথা বললেন প্রোটিনেস ছাড়াও তো নিশ্চয়ই আরো বেসিক অনেক ধরনের টেস্ট রয়েছে। বেসিক টেস্টগুলো অনেকের ক্ষেত্রে আমরা রুটিনলি করে থাকি, যেমন মনে করেন রক্তে চর্বি দেখা খালি পেটে সকালে আমরা অ্যাডভাইস করে থাকি। এটা ইসিজি করা, তার যে প্রেশার আছে বা ডায়াবেটিস আছে এগুলোকে ফলো আপ করে, এগুলো কন্ট্রোলে আছে কিনা, এর সাথে কিডনি এবং আদার্সের কি অবস্থা। অর্থাৎ আপনার তো রোগটা আছে, রোগটার কোনো রকম ড্যামেজ শরীরে আছে কিনা। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আগে বেসিক কিছু টেস্ট আমাদের করা উচিত, সেই টেস্টগুলো যদি আমাদেরকে বলতেন। সাপোজ যদি ডায়াবেটিস, প্রেশার এগুলো থেকে থাকে, রিস্ক ফ্যাক্টরগুলো আপনার মধ্যে খুব প্রমিনেন্টলি থাকে, আপনি অ্যাটলিস্ট 6 মাস অথবা 1 বছরের মধ্যে একবার করে হইলে পরীক্ষাগুলো করা উচিত। যেমন আপনি একটা ইসিজি অ্যাটলিস্ট করবেন, একটা ইকোকার্ডিওগ্রাফি করবেন যে হার্টে কোনো ধরনের সমস্যা আছে কিনা, একটা ইটিটি করে আমরা দেখতে পারি হেঁটে হাঁটার যেটা এক্সারসাইজ টেস্টটা, এর সাথে সাথে রক্তের চর্বির পরিমাণগুলো আমরা একবার। আর যেগুলো বলছিলাম যে ফ্যামিলিয়ালি যদি মনে করেন যে ফ্যামিলিতে হার্ট অ্যাটাক আপনার ভাইয়ের, আপনার বোনের আছে, সেক্ষেত্রে আপনি এই এক্সক্লুসিভ যে পরীক্ষাগুলো আছে এগুলো করে একবার দেখতে পারেন যে কম আছে কিনা, একবার দেখলেই হয়। সেই ক্ষেত্রে আপনার এগুলার সাথে আপনার যে কমপ্লিকেশনসগুলো থাকবে সেগুলোকে রুটিনলি করতে হবে। ডায়াবেটিসগুলো তো আমরা
6 মান্থ করলে হবে না, এগুলো আপনি একদম রুটিনলি বাসায়ও মেশিন দিয়ে ফলো আপ করতে পারেন, অথবা 3 মাস 6 মাস পরে এসে হাসপাতালে রক্ত দিয়ে টেস্টগুলো করতে পারেন। তবে এগুলো করার আগে আমাদের বলি যে ডায়াবেটিক প্রোফাইল, অর্থাৎ আপনি যে বাসায় ইনসুলিন বা খাবার খাচ্ছেন, মেনটেন করতেছেন, এক্সারসাইজ করতেছেন, সব কিছু নিয়ে আপনার ডায়াবেটিসের কন্ট্রোলে আছে, এটা তো আপনার প্রোফাইল থেকেও আপনি বাসা থেকেও দেখতে পারেন। আচ্ছা, বাসায় আপনি 1 মাসে অ্যাটলিস্ট 10 বার টেস্ট করেন, 1 মাসে আপনি 7 বার টেস্ট করেন, 3 দিনে 1 বার টেস্ট করেন। 3 দিনে 1 বার করলে মাসে যদি 7 থেকে 10 বার হয়, এটা দেখলেও ডাক্তার সাহেবের কাছে নিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনার তো ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা আরও বেশি কেয়ারফুল হয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রয়েছে, তাদের যখন প্রেশার কন্ট্রোলে চলে আসে তারা তখন ওষুধটা খাওয়া বন্ধ করে দেয়। সো এটা কি কোনোভাবে স্ট্রোক হওয়া বা হার্ট অ্যাটাকটাকে ট্রিগার করে কিনা? প্রেশার কিন্তু বলি যে সাইলেন্ট কিলার, তো সে সাইলেন্টলি যে কিল করবে, তার সাইলেন্ট কিলারের টার্গেটটাই হচ্ছে কিন্তু হার্ট, কিডনি, ব্রেন, এই তিনটা হচ্ছে তার মোস্ট টার্গেট অর্গান। এর সাথে সাথে আরেকটা অর্গানকে তারা যোগ করে নেয় সুযোগ অনুসারে, সেটা হচ্ছে চোখ। অর্থাৎ পেশেন্ট ব্লারিং অফ ভিশন বা অন্ধ এটা হওয়ার সুযোগই থাকবে। সেই জন্য আমরা যখনই প্রেশার বেড়ে যাবে, তার চোখ অন্ধ হয়েও যেতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে, কিডনি ড্যামেজও হতে পারে। সেই ড্যামেজগুলোকে যদি আপনি কন্ট্রোল থেকে রুগীকে মনে করেন যে 10 বছরে এই ড্যামেজগুলো হবে, তাহলে আপনাকে এই 10 বছর যত বেশি কন্ট্রোল করবেন, তার সময় ডিউরেশনগুলো বাড়তে থাকবে। আপনি যদি মনে করেন না আমার এই রুগীটা 10 বছরে একটা সম্ভাবনা আছে যে একটা হার্ট অ্যাটাক হবে, তার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অথবা কিডনির প্রবলেম আছে, তখন আপনি মনে করবেন যত বেশি কন্ট্রোল করবেন এই 10 বছরটা 12 বছর হয়ে যেতে পারে। অর্থাৎ ডিউরেশনটা বাড়তে থাকবে কমপ্লিকেশনে, আপনি যত মেনটেন করবেন। সেই জন্য এই মেনটেনেন্সগুলো কিন্তু আমার কমপ্লিকেশনের অন্তরায়। আপনাকে ডেফিনেটলি এগুলা অবজারভেশন করা, মেনটেন করা, ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, ফলো আপ করা, শুধু ওষুধ না, আপনার লাইফস্টাইলকেও গুরুত্ব দিতে হবে এখানে, একদম সমসাময়িকভাবে। আমরা হৃদরোগ সংক্রান্ত আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়টা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে, তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি হতে পারে? যেমন 1 নম্বর হচ্ছে যে আমি বললাম যে ইভ্যালুয়েশনটা দরকার, যে আপনি আসলে কার্ডিয়াক পেশেন্ট কিনা, অথবা তার সাথে ইভ্যালুয়েশন করা দরকার যে আপনি কত সময় পর একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা তত বেশি জোরালো হবে আপনার যত বেশি কমপ্লিকেশনস থাকবে অথবা আন্ডারলাইং ডিজিজ থাকবে। হ্যাঁ, এই আন্ডারলাইং ডিজিজগুলো যত বেশি মেনটেন করবেন, আপনার চিকিৎসা বা হার্ট অ্যাটাকের ঝুঁকিটা তত কমে আসবে। আর যদি হয়েই যায় হার্ট অ্যাটাক, সেক্ষেত্রে অবশ্যই, যেহেতু বয়সটা কম বলতেছি, অল্প বয়সে আমরা ফুল ফেজের চিকিৎসাটা করতে হবে। অনেকেই ধরেন হার্ট অ্যাটাক হয়েছে,
উনি ডায়াগনোসিসটাও কনফার্ম যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ওনার ফুল ফেজে চিকিৎসাটা করতেছে না। সেই চিকিৎসাটা কি, যদি সম্ভব হয় একটা এনজিওগ্রাম করে ওনাকে হয় স্ট্যান্টিং অর্থাৎ রিং লাগিয়ে নেওয়া, অথবা যদি সম্ভব না হয় বাইপাস করা। এমন যদি হয়ে যায় না কিছুই করা যাবে না, ওষুধ খেয়েই চলতে হবে, সেক্ষেত্রে ওষুধটাকে জোরালো করা, এর সাথে লাইফস্টাইল চেঞ্জ করা। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের সময়ের মধ্যে করতে হবে। আর যদি কারো অ্যাটাক করেই যায়, যে আমার এখন অ্যাটাক হইলো, একটা কথা আমি আগেও বলছি এই বিভিন্ন ফোরামে, যে আমাদের হার্ট অ্যাটাকের চিকিৎসা কিন্তু টাইম ইজ মাসেল। যত সময় যাবে আপনার মাসেল হার্টের তত মারা যাবে এবং এগুলো ইরিভার্সিবল, আর ফিরে আসবে না। সাথে আরেকটা কথা আছে, যে মৃত্যু ঝুঁকিটাও কিন্তু বেড়ে যাবে। সেই জন্য যখনই ইয়ং এজের ক্ষেত্রে এটা বেশি আমি মনে করি, কেন এই ইয়ং এজের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। সে যদি ঠিক সময় চিকিৎসাটা না করে, হার্ট অ্যাটাক হয়েছে, সে হার্ট অ্যাটাক হওয়ার 90 মিনিট থেকে 120 মিনিটের মধ্যে যে কোনো একটা সেন্টারে গিয়ে আমি মনে করি যে প্রাইমারি পিসিআই বলে আমরা, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়েছে আপনি সরাসরি এনজিওগ্রাম করে রিং পরিয়ে নেবেন। যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা যায়, যত দ্রুত। এটা একটা ডিমার্কেশন দিলাম যে 90 থেকে 120 মিনিট। আপনি যদি 120 মিনিটের মধ্যে নাও পারেন, সেটা প্রয়োজনে হোক 2 ঘন্টা 3 ঘন্টা, বাট আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে করে নেবেন। বর্তমান সোসাইটিতে আমরা যেভাবে চলতেছি সেই হিসেবে শুধু একটা কথাকে আমি একটু রিমার্ক করে দিব আর কি, সবকটাই গুরুত্বপূর্ণ বিষয়। রিমার্ক করে দেবো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে ডিভাইস রিলেটেড যে বিষয়গুলো, আমাদের জীবন দৈনন্দিন একটা ম্যাটার, এই ডিভাইসগুলোর জন্য কিন্তু আমাদের ঘুম, টাইম মেনটেন অনেক হেরফের হচ্ছে। আমাদের অনেক পেশেন্টই ধরেন 12টার পর শুয়ে 2টা পর্যন্ত মোবাইল নিয়ে বসে আছে, ঘুমাচ্ছে না। তো ওনার এই সব ক্ষেত্রে স্ট্রেস কিন্তু বাড়তেছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেছে, সাডেন কার্ডিয়াক ডেথ বাড়তেছে, কার্ডিয়াক অ্যারেস্ট বাড়তেছে। এই সব কটা বিষয়কে যদি আপনি একসাথে বাড়তে চাই, তাহলে আমি বলবো যে আমাদের এই সোসাইটিকে আর্লি সময়ে ঘুমানো, ডিভাইস থেকে একটা সময় নিজেকে একটু দূরে রাখা, একাকী সময় রাখা, অর্থাৎ আমরা এক কথায় যদি বলি হেলদি লাইফস্টাইলের সাথে সাথে এই ডিভাইস রিলেটেড বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হার্ট অ্যাটাক সংক্রান্ত এত চমৎকার কিছু বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ব্যাখ্যা করার জন্য, এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের আসলে সুস্থ থাকার জন্য এবং এই হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করার জন্য কি কি বিষয় আসলে মেনটেন করা উচিত সেগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা অনেক পেশেন্ট পাই যে হিমোগ্লোবিন অতিরিক্ত মাত্রায় পাওয়া যাচ্ছে, পুরুষের ক্ষেত্রেও আবার নারীদের ক্ষেত্রেও। এর কারণগুলোর মধ্যে মেনলি আমি বলি আমাদের বোন ম্যারোর সমস্যা, যেমন স্টিম সেল ডিফেক্টের কারণে হয়, যেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া ভেরা। আবার কিছু সেকেন্ডারি কজ আছে, যেমন এর মধ্যে কারো যদি হাই অল্টিটিউড বা অনেকে দেখা যায় যে পাহাড়ের উপরে থাকে বা মাইন কয়লার মধ্যে কাজ করে প্রফেশনের কারণে, আবার ডিহাইড্রেশনের কারণে কিছু, তারপরে কিছু বিভিন্ন ধরনের রোগের জন্য হিমোগ্লোবিন কিন্তু বেড়ে যেতে পারে। এর মধ্যে যেমন লিভারের সমস্যা বা কিডনিতে যদি কোনো টিউমার থাকে বা লাংসের কোনো টিউমার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।